হাফ ওয়েভ রেকটিফায়ার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না স্যার? আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? ওয়েট, আচ্ছা এখন মেবি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, রাইট? হ্যালো, জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা রেকটিফায়ার বেসড এসি মিটার নিয়ে কথাবার্তা বলতেছিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা ক্লাসেও বলছিলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ডিসঅ্যাডভান্টেজ কি কি না, এই যে নেগেটিভ সাইকেল, রিভার্স কারেন্ট ফ্লোজ থ্রু দা সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ মানে রিডিউস এভারেজ ভ্যালু অফ দা কারেন্ট, আমাদের এভারেজ ভ্যালু কমে যায়, ওই যে আইসক্রিমের এক্সাম্পল দিয়ে আমরা বলছিলাম, রাইট? এই আর কি। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ বলে দেওয়া আছে, আপনাকে যদি কোশ্চেন করে যে হাফ ওয়েভ রেকটিফায়ার ডিসঅ্যাডভান্টেজ কি, কেন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের দিকে মুভ করবো বা মুভ করি, তো এটা হচ্ছে মেইন কারণ, এটাই আমাদের এভারেজ কারেন্ট আর কি রিডিউস হয়ে যায়, হ্যাঁ। পিক ইনভার্স ভোল্টেজের একটা ইস্যু আছে আর কি। তো ফার্স্ট অফ অল এখানে এই যে ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে আমাদের কি বলে পিক ইনভার্স ভ্যালু, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা পিক ইনভার্স ভ্যালু, যেটার ইম্প্যাক্টটা পড়ে আর কি মিটারের উপরে, সেইটা রিডিউস করার জন্য একটা সলিউশন ক্রিয়েট করা হয়েছে। সেটা কি, একটা আমাদের ফ্রি হুইলিং একটা ডায়োড এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। in negative half cycle D2 conducts, that means আমাদের এটা কন্ডাক্ট করে, সো আমাদের মিটারের উপর প্রেসারটা কমে যায়, ঠিক আছে। PIV rating required is much more less than the larger peak input voltage, সো আগেরটার থেকে আমার PIV রেটিং কম হইলো, এই ক্ষেত্রে প্রবলেম হয় না আর কি। সো এটা আমাদের সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ, সেকেন্ড হাই পিক ইনভার্স ভোল্টেজ রেটিং অফ ডায়োড ইজ রিকোয়ার্ড, এটাকে রিডিউস করা হয় কিভাবে, আমাদের এখানে একটা ফ্রি হুইলিং একটা ডায়োড দেওয়া হয়, যাতে করে নেগেটিভ সাইকেলের জন্য আমাদের এখানে কারেন্টটা এই ডায়োড দিয়ে ফ্লো হইতে পারে। তো এটা হচ্ছে একটা সলিউশন যে আমাদের কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এখানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার বেস একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, আমরা একটু ম্যাথটা দেখি। কোশ্চেনে বলছে PMMC ইনস্ট্রুমেন্ট উইথ এ 900 ওহম কয়েল রেজিস্ট্যান্স, কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 900 ওহম, ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট দিয়ে দেওয়া আছে 75 মাইক্রোঅ্যাম্পিয়ার। তো এটা একটা কি, উইথ এ হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট অ্যাজ এন এসি ভোল্ট মিটার, রাইট? সিলিকন ডায়োডস আর ইউজ, সিলিকন ডায়োড ইউজ করা হয়েছে, এন্ড দ্য মিনিমাম ডায়োড ফরওয়ার্ড কারেন্ট ইজ টু বি 80 মাইক্রো অ্যাম্পিয়ার। মানে হচ্ছে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা অন হবে যদি এই ডায়োডের মধ্য দিয়ে 80 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। Calculate the shunt and the multiplier resistance values required to give 200 volt at full scale deflection। এখানে একটা ঝামেলা কি, দেখেন আমাদের ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটাই আমাদের মিটারের মধ্য দিয়ে ফ্লো করে, বাট এখানে একটা জিনিস বলে দেওয়া আছে যে মিটারের মধ্যে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট 75 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হইতে পারবে, আবার ডায়োড হচ্ছে 80 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়া অন হয় না। তার মানে কি ঝামেলা হলো, ঝামেলা হলো ডায়োডের মধ্যে দিয়ে 80 অ্যাম্পিয়ার যাইতে হবে, কিন্তু গিয়ে এই মিটারের মধ্য দিয়ে যাইতে পারবে 75, আর 5 মিলি অ্যাম্পিয়ার তাহলে কই দেওয়া যাবে, আমার এই দিক দিয়ে একটা বাইপাস রাস্তা করে দিতে হবে, আমার এই পাশ দিয়ে একটা বাইপাস রাস্তা করে দিতে হবে, মানে একটা রেজিস্ট্যান্স লাগাই দিতে হবে, যে রেজিস্ট্যান্সের নামই এই পাশে যদি আমরা একটা রেজিস্ট্যান্স দিই সেটাকে আমরা কি রেজিস্ট্যান্স বলি, শান্ট রেজিস্ট্যান্স বলি। সো এইটাই বলছি ক্যালকুলেট করে, ক্যালকুলেট দা শান্ট, এই যে বাইপাস রাস্তা করে দিতে হবে, কারণ 80 মিলি অ্যাম্পিয়ার ঢুকতে হবে ডায়োডের মধ্য দিয়ে, 75 মিলি অ্যাম্পিয়ার যাইতে পারবে আমাদের মিটারের মধ্য দিয়ে, তাহলে বাকি 5 মিলি অ্যাম্পিয়ার কই যাবে, বাকি 5 মিলি অ্যাম্পিয়ার যাওয়ার জন্য আমার এই দিক দিয়ে একটা বাইপাস রাস্তা করে দিতে হবে, মানে হচ্ছে মিটারের সাথে প্যারালালে আমাদের একটা রেজিস্ট্যান্স কে কানেক্ট করতে হবে, শান্ট রেজিস্ট্যান্স, ওইটার ভ্যালু ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দা শান্ট এন্ড মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। তো আমরা বুঝি যে আমাদের এখানে মাল্টিপ্লায়ার যে রেজিস্ট্যান্স আছে এটার ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করা লাগবে। কোশ্চেনটা বুঝতে পারছি আই গেস, রাইট? এবং আমাদের মিটারের ম্যাক্সিমাম ভোল্টেজ ফুল স্কেল ডিফ্লেকশন মানে হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ দিয়ে দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম রেঞ্জ 200 ভোল্ট পর্যন্ত যাইতে পারবে। সো আমাদের এখানে কয়েলের রেজিস্ট্যান্স 900 ওহম দিয়ে দেওয়া আছে, আমাদের কয়েলের রেজিস্ট্যান্স 900 ওহম, তারপর ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট 75, সিলিকন ডায়োড ফরওয়ার্ড কারেন্ট 80 মাইক্রো অ্যাম্পিয়ার, রিকোয়ার্ড এসি ভোল্টমিটার রেঞ্জ 200 ভোল্ট বিআরএমএস যেটা সেটা। এখন দেখেন এখানে আমাদের বলছে যে আমাদের ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস পিএমএমসি মুভমেন্ট এট ফুল স্কেল ডিফ্লেকশন। তো মিটারের রেটিং, মিটারের রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া আছে, মিটারের এই যে মিটারের রেজিস্ট্যান্স, মিটারের কারেন্ট দেওয়া আছে,
সো ফুল স্কেল ডিফ্লেকশনে মিটারের ভোল্টেজ কত হবে সেটা এখানে দেখাই দিছি। মিটারের ভোল্টেজ ফুল স্কেল ডিফ্লেকশনে এত ভোল্ট নিতে হবে। ক্যালকুলেট দ্য শান্ট রেজিস্ট্যান্স, তাহলে আমাদের শান্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে 5 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা আমরা বুঝতেই পারতেছি কারণ মিটারের মধ্য দিয়ে যাবে হচ্ছে 75, ডায়োড অন হইতে লাগে 80, তাহলে বাকি 5 হয়ে যাবে, বাকি 5 এদিক দিয়ে আমার একটা শান্ট পাথ ক্রিয়েট করে দেওয়া লাগবে, এই পাশে আমাদের একটা শান্ট পাথ ক্রিয়েট করে দেওয়া লাগবে। তাহলে শান্টের মধ্য দিয়ে যাবে কত 5 মাইক্রো অ্যাম্পিয়ার। শান্টের ভোল্টেজ কত, শান্টের ভোল্টেজ তো শান্টটা লাগানো আছে কার সাথে, মিটারের সাথে, মিটারের ভোল্টেজ কত আমরা ক্যালকুলেট করলাম, মিটারের ভোল্টেজ কত 0.0675 ভোল্ট মিটারের ভোল্টেজ। তাহলে শান্ট রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে মিটারের ভোল্টেজ বাই শান্ট কারেন্ট। কারণ কি, কারণ মিটারের ভোল্টেজটাই তো শান্টের ভোল্টেজ, কারণ মিটারের প্যারালালি তো আমার শান্টটা লাগানো আছে, শান্ট রেজিস্ট্যান্স লাগানো আছে। আর মিটারের কারেন্ট কত 5 মাইক্রোঅ্যাম্পিয়ার আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে 13.5 কিলো ওহম। ঠিক আছে, ভোল্টেজ বাই কারেন্ট, তাহলে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। এটা কি বুঝতে পারছে সবাই? এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট আছে। এই জিনিসটা কি বুঝতে পারছি? আমাদের মানে আগের সার্কিট যেটা আছে সেই সার্কিটের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স জাস্ট এড হবে। সার্কিটটা হয়তো পরে এঁকে দেওয়া আছে, পরে আমাদের কোথাও একটা সার্কিট এঁকে দেওয়া আছে, এই যে এখানে দেখেন সার্কিট এঁকে দেওয়া আছে, এইরকম ভাবে আমার একটা শান্ট রেজিস্ট্যান্স থাকা লাগবে। ঠিক আছে, এই শান্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার যাবে, ডায়োডের মধ্য দিয়ে যাবে 80 মিলি অ্যাম্পিয়ার, গিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাবে, বাকি 75 মিলি অ্যাম্পিয়ার যাবে হচ্ছে মিটারের মধ্য দিয়ে। কারণ অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটারের ফুল স্কেল রিফ্লেকশন কারেন্ট হচ্ছে 75, আর আমার ডায়োডের কারেন্ট হচ্ছে 80, তাহলে বাকি 5 হয়ে যাবে, বাকি 5 শান্টের মধ্যে দিয়ে যাবে এবং শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 13.5 কিলো। ওকে, জিনিসটা বুঝতে পারছি বা কনফিউশন আছে? হ্যালো, এখানে কি কনফিউশন আছে কোনো বা ক্লিয়ার? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল। এন্ড দেন হচ্ছে আমাদের, তাহলে আমরা একটা পার্টে ক্যালকুলেট দ্য শান্ট ক্যালকুলেট করলাম, তাহলে মাল্টিপ্লায়ার যে রেজিস্ট্যান্স আছে ওইটার ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করা লাগবে। তো আমাদের টোটাল কারেন্ট ফুল স্কেল রিফ্লেকশন তো হচ্ছে 80 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে আমরা আরএমএস আমাদের যে পিক ভ্যালু যেটা আছে সেটাকে যদি আমরা কি করি, মানে আরএমএস ভ্যালু যেটা আছে সেটাকে যদি আমরা পিক ভ্যালুতে কনভার্ট করি, তাহলে আমরা পিক ভোল্টেজ হচ্ছে এটা, কারণ আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করলে আমরা পিক ভ্যালু পাই, বা পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস ভ্যালু পাই। তাহলে আমরা পিক ভোল্টেজ বের করলাম, পিক ভোল্টেজ থেকে আমাদের ড্রপ ভোল্টেজ কত হবে, সিলিকন আমরা জানি সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমাদের ড্রপ 0.77 ভোল্ট। তাহলে এই যে আমাদের এই সার্কিটের মধ্য দিয়ে আমাদের এই জায়গার ভোল্টেজ হচ্ছে পিক ভোল্টেজ, যেটা আমরা দেখলাম এই দিক দিয়ে কারেন্ট পাস হয়ে যখন ডায়োডের মধ্য দিয়ে যাবে তখন এই ভোল্টেজ থেকে ডায়োডের জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটা কত, সেই ভোল্টেজ 0.7 ভোল্ট। তাহলে ওই ভোল্টেজ ড্রপ হয়ে গেল, তো বাকি যেটা ভোল্টেজ থাকবে সেটাই তো আমাদের রেজিস্ট্যান্সের ভোল্টেজ, তাই না? আমাদের পিক ভোল্টেজ মাইনাস ডায়োড ভোল্টেজ, বাকিটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স নেটওয়ার্ক, মানে রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক যেটা আছে সেটার অ্যাক্রসে আমাদের এত ভোল্টেজ থাকবে। ওকে, তাহলে ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড, আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত লাগবে সেটা বের করতেছি। টোটাল ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য রেজিস্ট্যান্স বাই টোটাল কারেন্ট তো 80 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে ডায়োডের মধ্য দিয়ে যাবে কত 80 মিলি অ্যাম্পিয়ার, ডায়োডের মধ্যে গিয়ে তারপর 75 মিলি অ্যাম্পিয়ার ঢুকবে হচ্ছে আমাদের মিটারের মধ্যে, বাকি 5 মিলি অ্যাম্পিয়ার ঢুকবে শান্টের মধ্যে। তাহলে টোটাল আমার রেজিস্ট্যান্স রিকোয়ার্ড হচ্ছে এই যে 3.526 মেগা ওহম। ঠিক আছে, আবার আমাদের এখানে মিটার রেজিস্ট্যান্স এবং যে শান্ট রেজিস্ট্যান্স এই দুইটা প্যারালাল ভাবে আছে, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে, এখানে মিটার রেজিস্ট্যান্স আরএম আর আমরা শান্টে যে জায়গায় লাগাবো, তাই তো? ওই জায়গার মধ্যে আমরা শান্টটাকে কানেক্ট করব, তাই শান্টের রেজিস্ট্যান্স এবং মিটার রেজিস্ট্যান্স প্যারালালি আছে। মানে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 844। তো ওই রেজিস্ট্যান্স থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্স থেকে যদি আমরা আমাদের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে পাইয়ে গেছি আমরা টোটাল রেজিস্ট্যান্স, এখন টোটাল রেজিস্ট্যান্স থেকে যদি আমরা এই যে এইটুকু রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিই তাইলেই তো আমার সিরিজ রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাচ্ছি। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করছি, ওই রেজিস্ট্যান্স থেকে আমি এখানকার প্যারালাল রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিলাম, তাইলে আলটিমেটলি আমি আমার সিরিজ রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এই কাজই করছি এখানে, আমাদের টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করছি এখানে,
টোটাল রেজিস্ট্যান্স থেকে আবার প্যারালাল ব্রাঞ্চ মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ দা মিটার এন্ড রেজিস্ট্যান্স অফ দা শান্ট, এই দুইটাকে আমরা বের করে বাদ দিয়ে দিছি, তাইলে আমরা আমাদের সিরিজ রেজিস্ট্যান্স পেয়ে গেছি আর কি। দ্যাটস ইট। এই তো এটা হচ্ছে আমার সিরিজ রেজিস্ট্যান্স এবং হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। আমাদের ম্যাথ হয়তো 5 মার্কস এর ম্যাথ আসলে 2 পার্টের ম্যাথ আসবে না, হয়তো শান্ট ক্যালকুলেট করতে বলবে অথবা আমাদের সিরিজ রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলবে। তো ম্যাক্সিমাম শান্টই ক্যালকুলেট করতে বলে আর কি, শান্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে বলে যদি কোশ্চেন আসে আর কি, যদি কোশ্চেন আসে। ওকে, তো এটা আমাদের হাফ ওয়েভ বেস রেকটিফায়ারের একটা ম্যাথ ছিল। আমাদের আর হাফ ওয়েভ বেস রেকটিফায়ারের কোনো ম্যাথ নাই, আমরা ফুল ওয়েভে যাব। এখানে হাফ ওয়েভে এসি ভোল্টমিটারের সেন্সিটিভিটি দেখানো হয়েছে, ক্যালকুলেশন করে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে আমাদের তেমন কোনো কিছু নাই, সেন্সিটিভিটি দেখানো হয়েছে যে আমাদের এসি মিটারের সেন্সিটিভিটি ডিসি মিটারের সেন্সিটিভিটি থেকে কম, এটা এখানে প্রুফ করে দেখানো হয়েছে। সো প্রুফটা একটু দেখে নেব আমরা, যদি আর কি কোশ্চেন আসে, আসার সম্ভাবনা যদিও কম। ওকে, তো এই গেল। আর হচ্ছে এখানে আমাদের নন লিনিয়ারিটি দেখানো হয়েছে যে আমাদের ডায়োডটা কিভাবে কাজ করে ফরওয়ার্ড বায়াসে, আমরা এগুলা ইলেকট্রনিক্সে শিখছি। তো ডায়োডের যে আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে, এটা ইনিশিয়াল লেভেলে মানে লোয়ার ভোল্টেজ লেভেলে নন লিনিয়ার থাকে, লোয়ার আরএমএস রেঞ্জে নন লিনিয়ার থাকে। নন লিনিয়ার কি? স্ট্রেট লাইন না, বাঁকা লাইন। এই যে উপর দিকে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন, বা তার আগে একদম স্ট্রেট লাইন না, লাইনটা একটা কার্ভের মতো, এটাকে আমরা বলতেছি নন লিনিয়ারিটি, লিনিয়ার না। সো আমরা বলতে পারবো যে ডায়োড লোয়ার আরএমএস ভোল্টেজের নন লিনিয়ারিটি শো করে আর কি, নন লিনিয়ারিটি শো করে। এটা হচ্ছে আমাদের ডায়োডের একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এখান থেকে কোনো কোশ্চেন আসলে আপনি ডায়োডটা একটা এক্সপ্লেন করে দিতে পারেন। ঠিক আছে, তারপর আমাদের নন লিনিয়ারিটি দিয়ে আরএমএস ভ্যালুর রেঞ্জের ক্ষেত্রে আমাদের নন লিনিয়ারিটি শো করে, ওইটা দেখানো হয়েছে। এবং হচ্ছে এসি সেন্সিটিভিটিটা দেখানো হয়েছে, যেটা হচ্ছে মানে লেস সেনসিটিভ, প্রিভিয়াস কেস থেকে লেস সেনসিটিভ। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে এই যে নন লিনিয়ারিটি যে পার্টটা আছে এইটুকু আমরা পড়বো। আর হচ্ছে এখানকার এটা দেখতে পারেন, নাও দেখতে পারেন, যদি আমাদের ওই কোশ্চেনের মধ্যে যদি থাকে তাহলে দেখবো, আর কোশ্চেনের মধ্যে না থাকলে দেখবো না। ঠিক আছে, আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বেস মিটারের নিয়ে একটু কথাবার্তা বলবো। এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথের টপিক, তারপর আমাদের আর ম্যাথমেটিক্স নাই। ঠিক আছে, আমাদের রেকটিফায়ার বেস মিটারের মধ্যে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ এই দুইটা বেস্ট মিটারই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এখান থেকে দুইটা ম্যাথ আছে, দুইটা টপিকে দুইটা ম্যাথ আছে। তো ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা অলরেডি পড়াশোনা করছিলাম মনে হয় ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিটে, এখান থেকে এটা অ্যানালজি আমাদের জানা লাগবে না, আমরা জাস্ট দেখবো ডিফারেন্সটা কোথায়। দেখেন আমাদের এই যে এখানকার যে ইকুয়েশনটা, সিরিজ রেজিস্ট্যান্স ইকুয়েশনটা, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু সেম ইকুয়েশন ছিল, একদম এক্স্যাক্টলি সেম, জাস্ট হাফ ওয়েভ রেকটিফায়ার এখানে ছিল 0.45 আর ফুল ওয়েভে হয়ে গেছে 0.9, মানে হাফ ওয়েভে যেটা ছিল ফুল ওয়েভে সেটা দ্বিগুণ হয়ে গেছে। হাফ ওয়েভে আমাদের এই ওয়েভগুলো অর্ধেক অর্ধেক ছিল, ফুল ওয়েভে যেহেতু ওয়েভটা দ্বিগুণ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ফুল ওয়েভের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লায়ারটাও দ্বিগুণ হয়ে গেছে। হাফ ওয়েভের ইকুয়েশনটা ছিল 0.45, ফুল ওয়েভে হয়ে গেছে 0.9, এইটা ছাড়া আমাদের আর কোনো চেঞ্জ নাই। হাফ ওয়েভের ক্ষেত্রে সেন্সিটিভিটির ক্ষেত্রে এখানে ছিল 0.45, ফুল ওয়েভের ক্ষেত্রে হয়ে গেছে 0.9, এইটুকু জাস্ট ডিফারেন্স। বুঝতে পারছি জিনিসটা? আমাদের বাকি অ্যানালজি না জানলে হবে, এইটুকু বুঝতে পারছি, মনে রাখা যাবে না, এইটুকু মনে রাখা যাবে না। হাফ ওয়েভ বেস মিটারের ক্ষেত্রে আমাদের এখানে মাল্টিপ্লায়ার ছিল 0.45, ফুল ওয়েভের ক্ষেত্রে এটা হয়েছে 0.9। হাফ ওয়েভের ক্ষেত্রে সেন্সিটিভিটি ক্যালকুলেশন এটা ছিল 0.9, সরি 0.45, ফুল ওয়েভে এটা হয়ে গেছে 0.9। দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? আমাদের ইকুয়েশনে বা ডেরিভেশনে আর কোনো পার্থক্য নাই, আমাদের বাকি আর কোনো কিছু না দেখলেও হবে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, আমরা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর আমাদের একটা এখানে ম্যাথ আছে, দু একটা ম্যাথ আছে, আমরা দু একটা ম্যাথ দেখবো, দু একটা ম্যাথ দেখলে আমাদের কাজ শেষ। তো এখানে কোশ্চেন করছে an AC voltmeter uses a bridge rectifier with silicon diode. ব্রিজ রেকটিফায়ার মানে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই না? এই যে এটাকে আমরা কি বলি, ব্রিজ রেকটিফায়ার, তাই না? সো ফুল ওয়েভ এখানে আলাদা করে বলার কিছু নাই, যেহেতু ব্রিজ রেকটিফায়ার বলছে সেটাই ফুল ওয়েভ রেকটিফায়ার। And a PMMC instrument with full scale deflection 75 microampere if the meter coil resistance is 900 ohm and the multiplier resistance is 708 kilo ohm,
ক্যালকুলেট দ্য অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ when the voltmeter indicated full scale deflection। আমাদের এখানে অনেক কাজ সহজ করেছে, কি করে দিয়েছে, আমাদের কয়েল রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, আমাদের মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সও দিয়ে দিয়েছে, এখানে আমাদের মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভ্যালুও দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই যে এখানে মিটারের কারেন্ট পাইছি, আমাদের মিটারের রেজিস্ট্যান্স পাইছি, মাল্টিপ্লায়ারের রেজিস্ট্যান্স পাই গেছি, ব্রিজ রেকটিফায়ার উইথ সিলিকন ইজ ড্রপ, প্রত্যেকটা ড্রপ 0.7 ভোল্ট এটাও পেয়ে গেছি। আমাদের বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ, যে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করা হয়েছে সেইটাকে বের করতে বলছে, এবং আরএমএস ভোল্টেজটাকে, নট পিক ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমরা ডিসি মিটার থেকে শুরু করব, ডিসি মিটার থেকে শুরু করে আমরা আরএমএস এর দিকে যাব। তাহলে ডিসি ভোল্টমিটারের মানে ডিসি ভোল্টেজ অ্যাক্রস দ্য মিটার, মিটারের কারেন্ট ইনটু মিটারের রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু মিটারের ভোল্টেজ, তাই তো, ভি ইকুয়াল টু আইআর। মিটারের কারেন্ট, এই যে মিটারের কারেন্ট ইনটু মিটার রেজিস্ট্যান্স মানে হচ্ছে মিটারের ভোল্টেজ। এটা কিন্তু ডিসি ভোল্টেজ, এই পাশে কিন্তু এসি ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ। আমরা এই পাশ থেকে ক্যালকুলেশন শুরু করছি, আমরা মিটার থেকে ক্যালকুলেট করে 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 আমরা এই যে এই জায়গায় পড়তে যাব। ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে মিটারের ভোল্টেজ পাইলাম। তারপর টোটাল ডিসি ভোল্টেজ, টোটাল ডিসি ভোল্টেজ কি, আমাদের ওই যে সিরিজ রেজিস্ট্যান্স আছে একটা, সরি মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স মানে সিরিজ রেজিস্ট্যান্স, এবং হচ্ছে আমাদের যে মিটারের রেজিস্ট্যান্স আছে, এই দুটো তো সিরিজ আছে তাই না, এই যে এই রেজিস্ট্যান্সটা এবং মিটারের রেজিস্ট্যান্স যেটা, এটা তো সিরিজ সার্কিটের মধ্যে আছে তাই না, সিরিজ সার্কিটের মধ্যে আছে। তো এই দুটোকে আমি যোগ করলাম, দুটোকে যোগ করলাম এবং কারেন্ট দিয়ে গুণ করলাম, তাহলে আমি কি পাইলাম, তাহলে আলটিমেটলি আমি ডিসি যে আমার ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা পাইলাম। এখন এট এ টাইম আমার মিটারের মধ্যে দুইটা ডায়োড কন্ডাক্ট করবে, দুইটা, এটা মাথায় রাখা লাগবে। এট এ টাইম আমার মিটারের মধ্যে বা আমার এই সার্কিটের মধ্যে দুইটা ডায়োড কন্ডাক্ট করবে, চারটা ডায়োড কিন্তু এট এ টাইম কন্ডাক্ট করবে না। তো প্রত্যেকটা ডায়োডের ভোল্টেজ যদি 0.7 হয়, এট এ টাইম যদি দুইটা ডায়োড কন্ডাক্ট করে, তাহলে ডায়োডের ভোল্টেজ ড্রপ কত হবে, 1.4 ভোল্ট, মানে 7 ভোল্ট প্লাস 7 ভোল্ট। 4 ভোল্ট কিন্তু হবে না, চারটা ডায়োড কিন্তু কন্ডাক্ট করবে না। এট এ টাইম আমাদের সবসময় ব্রিজ রেকটিফায়ারের মধ্যে দুইটা ডায়োড কন্ডাক্ট করে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ব্রিজের ভোল্টেজ ড্রপ হবে 1.4 ভোল্ট। তাহলে ব্রিজের ভোল্টেজ ড্রপটা যোগ করে এটার সাথে, হ্যাঁ আমরা যেহেতু এই যে এই পাশ থেকে ভোল্টেজ যোগ করে করে যাচ্ছি আর কি, এই ভোল্টেজ যোগ হচ্ছে এই যে এই ভোল্টেজ যোগ হচ্ছে এই ভোল্টেজ, এই তিনটা ভোল্টেজ যোগ করলে তো আমি সাপ্লাই ভোল্টেজ পাবো। জিনিসটা কি বুঝতে পারতেছি, মিটারের ভোল্টেজ, এই সিরিজ রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস আমার ব্রিজের ড্রপ ভোল্টেজ, এই সবগুলোই তো ড্রপ ভোল্টেজ। সো অ্যাকর্ডিং টু কিরশফস ভোল্টেজ ল, কিরশফস ভোল্টেজ ল অনুযায়ী যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেই পরিমাণ ভোল্টেজ আমার সাপ্লাই হবে। এখানে এই ভোল্টেজ ড্রপ মিটারের, সরি আমাদের ব্রিজের ভোল্টেজ ড্রপ, মিটারের ভোল্টেজ ড্রপ, তিনটার ভোল্টেজ ড্রপ যোগ করলেই তো আমি কি হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ পাবো। সো দেখেন আমার মিটারের ভোল্টেজ ড্রপ আর হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ দুইটা মিলে হচ্ছে এত, প্লাস হচ্ছে আমার ব্রিজের ভোল্টেজ ড্রপ তিনটা মিলে হচ্ছে এত। সো এত ভোল্টেজ আসলে সাপ্লাইড ডিসি, ডিসি সাপ্লাইড ভোল্টেজ হচ্ছে এত। আমাদের তো ডিসি ভোল্টেজ বের করতে বলছে না, ক্যালকুলেট দ্য অ্যাপ্লাইড ডিসি ভোল্টেজ বের করতে বলছে না, বলছে অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ। সো আমরা অ্যাপ্লাইড ডিসি ভোল্টেজ পাইছি, আমরা জানি যে অ্যাপ্লাইড ডিসি ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0.9 অফ আরএমএস ভোল্টেজ, তাই তো, এই ইকুয়েশনটা আমরা অলরেডি জানি। যেটা ছিল 0.45 কার জন্য, হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য। ওকে, তাইলে আমরা এখান থেকে আরএমএস ভোল্টেজ তো ইজিলি ক্যালকুলেট করতে পারি। ডিসি ভোল্টেজ আমরা ডিসি ভোল্টেজ যেটা আছে সেটাকে 0.9 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই তো আমাদের অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ। তো আমরা আমাদের ফার্স্ট অ্যানসারটা পেয়ে গেলাম। ওকে, এটা বুঝতে পারছি। এই সার্কিট থেকে চিন্তা করি, অ্যাকর্ডিং টু কিরশফস ভোল্টেজ ল যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেই পরিমাণ ভোল্টেজ এখান থেকে সাপ্লাই হবে বা রাইজ হবে। ঠিক আছে, সো এখানে ডিসি ভোল্টেজ ড্রপ আছে, এখানে ডিসি ভোল্টেজ ড্রপ আছে, এখানে ডিসি ভোল্টেজ ড্রপ আছে, সবগুলা ডিসি ভোল্টেজ ড্রপ আমরা যোগ করলাম। এই যে দেখেন এখানে দুইটা রেজিস্ট্যান্স যোগ করে আমি ভোল্টেজ ড্রপ বের করছি, কার কার, মিটারের ভোল্টেজ ড্রপ প্লাস হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ। দুইটা ভোল্টেজ ড্রপ চলে গেল আমার, এই মিটারের ভোল্টেজ ড্রপ এবং এই ভোল্টেজ ড্রপ আমি পেয়ে গেছি। বাকি আছে আমার ব্রিজের ভোল্টেজ ড্রপ। ব্রিজের মধ্যে এট এ টাইম দুইটা রেজিস্ট্যান্স, দুইটা ডায়োড কন্ডাক্ট করবে, দুইটা ডায়োড যদি কন্ডাক্ট করে প্রত্যেকটা ডায়োডের ভোল্টেজ ড্রপ 0.7। সো দুইটা ডায়োড যদি কন্ডাক্ট করে তাহলে ভোল্টেজ ড্রপ হবে 1.4 ভোল্ট। তাহলে এই যে দুইটা ভোল্টেজ ড্রপের সাথে আমি ডায়োডের ভোল্টেজ ড্রপটা যোগ করলাম, তাহলে আমি টোটাল ডিসি ভোল্টেজ ড্রপ পেয়ে গেছি। তার মানে এই পরিমাণ ভোল্টেজই সাপ্লাই হচ্ছে। বাট এটা তো ডিসি ভোল্টেজ, আমাকে ডিসি বের করতে বলে নাই, বলছে অ্যাপ্লাইড আরএমএস ভোল্টেজ।
তাহলে ডিসির সাথে আরএমএস এর রিলেশন কি? ডিসি ইজ ইকুয়াল টু 0.9 ভিআরএমএস। তো ভিআরএমএস আমরা ক্যালকুলেট করে ফেললাম এখান থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? কোন কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার 1.4 কে আমরা সব সময় যোগ করব? হ্যাঁ, যদি ব্রিজ রেকটিফায়ার হয়, যদি ব্রিজ রেকটিফায়ার হয় আমরা 1 পয়েন্ট যোগ করব, 1.4 যোগ করব। ঠিক আছে? কারণ কি এট এ টাইম দুইটা ডায়োডই কন্ডাক্ট করবে, একটা ডায়োডের ভোল্টেজ ড্রপ মানে প্রত্যেক ডায়োডের ভোল্টেজ ড্রপ 0.7। তো ব্রিজ রেকটিফায়ারে এট এ টাইম 1.4 ভোল্টেজ ড্রপ হবে, একসাথে বেশি হবে না। হ্যাঁ, অলওয়েজ আমরা 1.4 কে যোগ করব। আর এই ম্যাথ আসলে চেঞ্জ করে দিবে না, কারণ চেঞ্জের কিছু নাই আর কি। বুঝতে পারছেন? যদি ম্যাথ আসে এরকমই আসবে। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা পরেরটা যে বলছে ডিটারমাইন দ্য নিউ মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স রিকোয়ার্ড। সো আগের মাল্টিপ্লায়ার কিন্তু দিয়ে দিছিল 708, এখন বলছে নতুন একটা রেজিস্ট্যান্স ডিজাইন করার জন্য ফর দ্য ভোল্ট মিটার টু চেঞ্জ ইটস রেঞ্জ টু 300 ভোল্টেজ ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট, সরি ফুল স্কেল ডিফ্লেকশন। আমাদের যদি ফুল স্কেল ডিফ্লেকশন মানে ভোল্টেজটা যদি ফুল স্কেল ডিফ্লেকশন 300 হয়, তাহলে আমার নিউ মাল্টিপ্লায়ার কত হবে সেইটাকে ক্যালকুলেট করতে বলছে। ওকে, তাহলে আমরা দেখি আমাদের টোটাল যে আমাদের রেজিস্ট্যান্স সেটা কি, টোটাল ডিসি ভোল্টেজ বাই হচ্ছে আমাদের কারেন্ট, তাই তো? সো কারেন্ট তো আমরা জানি যে 75। এখন টোটাল কিন্তু এই যে ফুল স্কেল ডিফ্লেকশন যেটা বলছে, এটা টোটাল ভোল্টেজ যেটা আছে এই টোটাল ভোল্টেজটাকে আমরা কি করতেছি, এই যে এটা হচ্ছে একটা আরএমএস ভোল্টেজ, সেটাকে আমরা ডিসি তে কনভার্ট করতেছি, তাই না? ডিসি তে কনভার্ট করছি 300 আরএমএস মানে ফুল স্কেল ডিফ্লেকশন হচ্ছে determine the multi মানে কি বলে নিউ মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ফর দ্য ভোল্টমিটার টু চেঞ্জ ইটস রেঞ্জ টু 300 ভোল্ট ফুল স্কেল ডিফ্লেকশন। আমাদের এখানে কত ছিল? 60.6 রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া ছিল। এখন আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দেওয়া নাই, আমাদের এই যে এই ভোল্টেজটা দিয়ে দেওয়া আছে, এই ভোল্টেজের ভ্যালু কত? 300 দিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে রেজিস্ট্যান্সটা বের করতে পারবো না? রেজিস্ট্যান্স অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি করা লাগবে, যে এখান থেকে আমার ডিসি তে যাওয়া লাগবে। আমাদের আরএমএস দিয়ে দেওয়া আছে 300 ভোল্ট, ঠিক আছে? তো 300 ভোল্ট আরএমএস দিয়ে দেওয়া আছে, আমরা ডিসি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। ডিসি বের যদি আমি করতে পারি, তাহলে এই যে ডিসি যদি আমি বের করতে পারি, তাহলে আমি আমার মিটারের যে বা হচ্ছে আমার এই যে এই জায়গার যে ভোল্টেজ মিটার প্লাস হচ্ছে আমার মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, এই ভোল্টেজটা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। ডিসি থেকে যদি আমি 1.4 এই পাশে বিয়োগ করে দিই, তাহলে যে ভোল্টেজটা আমি পাই সেটাই তো হচ্ছে আমার মিটার প্লাস আমার মাল্টিপ্লায়ারের রেজিস্ট্যান্স, সরি মিটার প্লাস মাল্টিপ্লায়ারের ভোল্টেজ। ক্লিয়ার? আমাদের এখন জাস্ট যে কোশ্চেনটা করে সেকেন্ডটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ব্যাক ক্যালকুলেশন। এই ভোল্টেজটা আমরা বের করছি, এখন এই জায়গার মধ্যে 300 ভোল্টেজ পুট করলে এ আর মাল্টিপ্লায়ারের ভ্যালু কত হবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে গেলে যত পাই সেটাই আমাদের বের করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পারছি? ডিটারমাইন দ্য নিউ মাল্টিপ্লায়ার, আগে মাল্টিপ্লায়ার দেওয়া ছিল, আমরা বের করছি হচ্ছে আরএমএস ভোল্টেজ। এখন বলছে নিউ মাল্টিপ্লায়ার বের করার জন্য, কার জন্য? নতুন একটা ভোল্টেজ দেওয়া আছে। ক্লিয়ার? সো নতুন ভোল্টেজটা এটা, এইটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজের ভ্যালু হচ্ছে 300। এখান থেকে আমরা ডিসি বের করব। ডিসি বের করার পর এখান থেকে আমরা এই যে মিটার প্লাস হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ারের ভোল্টেজ বের করব কিভাবে? ডিসি থেকে যদি 1.4 বিয়োগ করে দিই, এটা যদি আমরা লেফট সাইডে মুভ করি, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাব হচ্ছে আমার মাল্টিপ্লায়ার প্লাস মিটারের ভোল্টেজ ড্রপ। ওই জায়গা থেকে অবশ্যই এই যে এই আরএম এর ভ্যালু তো আমরা জানি অলরেডি 900, আইএম এর ভ্যালু আমরা জানি, তাই না? এই জায়গার ভোল্টেজও আমি বের করে ফেলবো, বের করে ফেলি, তাহলে আমার মাল্টিপ্লায়ারটা আননোন থাকলো, তাহলে মাল্টিপ্লায়ার তো বের করে ফেলতে পারবো। আমরা ওই থেকে বুঝতে পারছি, আমরা সলিউশনে পড়ে যাচ্ছি, আগে বুঝতে পারছি সেটা বলেন, না বুঝতে আসলে ওইখানে লাভ নেই। সেকেন্ড কোশ্চেনটা যেটা করছে সেইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে বলছে, মাল্টিপ্লায়ারের ভ্যালু। আগে মাল্টিপ্লায়ার দেওয়া ছিল, মাল্টিপ্লায়ারটাকে আমরা হিসাব করে আমরা আরএমএস ভ্যালু ক্যালকুলেট করছি। এখন আরএমএস ভ্যালু দিয়ে দেওয়া আছে, এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে দেব। দ্যাটস ইট, নাথিং এলস। এই কাজই করছে, এখানে টোটাল রেজিস্ট্যান্স বের করছে, টোটাল আমাদের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এত, আমাদের নিউ রেজিস্ট্যান্স কত হবে, নিউ রেজিস্ট্যান্স নিউ মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স হবে এত, দ্যাটস ইট, নিউ মাল্টিপ্লায়ার। তো আপনি ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারেন, এখানে আমাদের ডিসি ভোল্টেজটাকে কনভার্ট করে এখানে এই কাজই করছে, দেখেন ডিসি তে কনভার্ট করছে, তাই না? সো ডিসি 300 আরএমএস ছিল, 0.9 দিয়ে গুণ করছে, এই যে বি ডিসিটা বের করছে 0.9 ইনটু বি আরএমএস, 0.9 ইনটু 300। তারপরে আমার যদি এই যে এই পোর্শনে ভোল্টেজটা আমি বের করতে চাই, তাহলে এখান থেকে প্লাস 1.4 ছিল, এটা এই ডিসি থেকে বিয়োগ করে দিতে হবে,
এখান থেকে ডিসি থেকে বিয়োগ করে দিছে, বিয়োগ করে দিয়ে কারেন্ট দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স আমি পেয়ে গেছি। টোটাল রেজিস্ট্যান্স থেকে যদি আমি আমার এই যে রেজিস্ট্যান্স যেটা আছে এই রেজিস্ট্যান্সটা যদি আমি করি বিয়োগ করে দিই, এটা কি, এটা তো ফিক্সড রেজিস্ট্যান্স, এটা মিটার রেজিস্ট্যান্স, তাহলে তো আমি আমার নতুন মাল্টিপ্লাইং রেজিস্ট্যান্স পেয়ে যাব। দ্যাটস ইট। ওকে, এখানে একটু শর্টে কাজটা করছে আর কি, মানে আমাদের ব্যাক ক্যালকুলেশন যেটা আছে যে এইটুকু পার্ট পর্যন্ত একবারে করে ফেলছে। এইটাকে 300 কে এই যে 0.9 ইনটু ভিআরএমএস, সো 0.9 দিয়ে গুণ করছে ভিআরএমএস কে, ভিআরএমএস 300 এই যে গুণ করছে 0.9 দিয়ে 300 মাইনাস 1.4, এটা থেকে 1.4 বাদ মানে বিয়োগ করে দিচ্ছে, তাইলে আমি কি পাচ্ছি, এই যে এই জায়গার ভোল্টেজটা পাচ্ছি, এই জায়গার ভোল্টেজটা পাচ্ছি। এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে আমি তো ভাগ করতে পারি, বা কারেন্ট দিয়ে আমি ভাগ করলে তো টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো। সো কারেন্ট দিয়ে তো ভাগ করছি, দেখেন এই যে কারেন্ট দিয়ে ভাগ করছি 75 মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করছি, তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি। টোটাল থেকে যদি আমি আমার মিটার রেজিস্ট্যান্স ফিক্সড রেজিস্ট্যান্স 900 এটা বিয়োগ করে দিই, তাহলে তো আমি আলটিমেটলি আমার নিউ মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। দ্যাটস ইট। ওকে, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? এখান থেকে যদি কোশ্চেন আসে আপনার ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসবে, মানে দুইটা একবার আসবে না, তিনটা একবার আসবে না, হয়তো এ আসবে, নয়তো বি আসবে, নয়তো সি আসবে, এরকম ভাবে আসবে। ওকে, এখানে কোনো কোশ্চেন আছে? Any question? দৃষ্টি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে ওকে, রেসপন্স করো একটু, তাহলে মুভ করতে পারবো তাহলে। ওকে, তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য এসি ভোল্টমিটার, এটা তো ডিরেক্ট ইকুয়েশন, ডিরেক্ট সূত্র, রেজিস্ট্যান্স বাই আরএমএস ভোল্টেজ। রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এই রেজিস্ট্যান্সের ভ্যালু দুটো যোগ করলাম, আর আরএমএস যেটা আছে সেটা আমি ভাগ করে দিলাম। এটা কিন্তু এই যে ডিটারমাইন দ্য নিউ মাল্টিপ্লায়ারের জন্য, এটা বলছে ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য এসি ভোল্টমিটার, মানে আমার আগের জিনিসপত্র দিয়ে আগের মেইন কোশ্চেন থেকে এটা কোশ্চেনটা করছে এবিসি, তাই না? ওই যে আমাদের অনুচ্ছেদ ছিল আগে, ছিল না যে সৃজনশীল কোশ্চেন, একটা অনুচ্ছেদ থাকবে ওখান থেকে এবিসি কোশ্চেন করবে। তো এখানে বি কোশ্চেনটা জাস্ট একটু ঘুরাই দিছে, নতুন একটা ডিজাইনিং এ দিছে। আর সি কোশ্চেনটা আমার আগের প্যারামিটার থেকে কোশ্চেন, ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য এসি ভোল্টমিটার। সো এসি ভোল্টমিটার আগে যেটা ছিল সেটা সেন্সিটিভিটি, সেটা টোটাল রেজিস্ট্যান্স বাই হচ্ছে ভোল্টেজ। সো ভোল্টেজ আমরা বের করছি, আগেরটাই বের করছি 60.60, আর আরএমএস ভোল্টেজ, আর তো রেজিস্ট্যান্স তো আমাদের জানাই আছে 900 প্লাস হচ্ছে আমাদের এই যে 708 কিলো ওহম, দুইটা যোগ করছে ভাগ করছে, দ্যাট ইজ 11.7 কিলো ওহম পার ভোল্ট সেন্সিটিভিটি। ওকে, তো এই যে আমরা বুঝতে পারছি, ক্লিয়ার আমাদের। আর মানে কঠিন কোনো কোশ্চেন নাই এখানে, যে কোশ্চেন এগুলা হচ্ছে ইজি ইজি কোশ্চেন, এগুলা পরীক্ষায় হয়তো আসবে না, মানে খুবই ইজি কোশ্চেন, তাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে কি ক্যালকুলেট বলছে, দা এসি ভোল্টমিটার ইজ ইউজড টু মেজার ভোল্টেজ ভি অ্যাক্রস 60 কিলো ওহম, 60 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ মাপার জন্য একটা এসি ভোল্টমিটার আছে ইন দা ফলোইং সার্কিট। হোয়াট ইজ দা মিনিমাম ভোল্টেজ রিডিং দ্যাট শুড বি অবজার্ভড, মিনিমাম ভোল্টেজ কত সে দেখবে সেটা বলছে। আমরা এখানে সিম্পল ভোল্টেজ ডিভাইডিং রুল অ্যাপ্লাই করে আমরা বলতে পারবো যে এটার মধ্যে কত ভোল্টেজ দেখানো উচিত। ভোল্টেজ ডিভাইডার রুল দেখেন, 15 ভোল্টকে ডিভাইড করছে 30 কিলো ওহম এবং 60 কিলো ওহমের মধ্যে, 60 কিলো ওহমের ভোল্টেজ মাপতেছে, 60 কিলো ওহমের রেসপেক্টে 10 ভোল্ট দেখানো উচিত, 10 ভোল্ট দেখানো উচিত। বাট মিটারে এখানে কিছু প্যারামিটার দিয়ে দেওয়া আছে, কি প্যারামিটার দেওয়া আছে, এটা অ্যাকুরেসি দিয়ে দেওয়া আছে প্লাস মাইনাস 3%। সো এই ভোল্টেজ থেকে 3% কম বেশি দেখাইতে পারে, তার মানে কি বোঝা যায় মিনিমাম ভোল্টেজ কত দেখাবে, তাহলে এই ভোল্টেজ থেকে 10 ভোল্ট থেকে 3% কম দেখাবে মিনিমাম, ম্যাক্সিমাম কত দেখাবে এই ভোল্টেজ থেকে 3% বেশি। এই তো আমাদের যে মিটার আছে এই মিটারের অ্যাকুরেসি হচ্ছে কি, অ্যাকুরেসি হচ্ছে প্লাস মাইনাস 3%, ম্যাক্সিমাম আর কি 3% ভ্যারি করতে পারে। তাহলে মিনিমাম চাইছে, আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ, তাহলে মিনিমাম কি, আমাদের এই ভোল্টেজ থেকে মিনিমাম 3% কম দেখাতে পারে। তো এটার 3% কত, 3% হচ্ছে এটার 0.45 ভোল্ট, তাহলে 10 ভোল্ট থেকে 0.45 ভোল্ট বিয়োগ দিলে থাকে 9.55 ভোল্ট। সো 9.55 ভোল্ট আর কি মিনিমাম আমাকে দেখাতে পারে, মিনিমাম। ওকে, ক্লিয়ার? এখানে আর কোনো কিছুই নাই আর কি, সিম্পল হিসাব কিতাব। আমাদের কত দেখানো উচিত, ভোল্টেজ ডিভাইডিং রুল অনুযায়ী আমরা পাইলাম যে এটা ভোল্টেজ 10 ভোল্ট দেখানো উচিত, বাট এই মিটার যেটা দিয়ে মাপতেছি সেটার অ্যাকুরেসি প্লাস মাইনাস 3% হইতে পারে। বাকি জিনিসপত্র তো সেম, বাকি জিনিসপত্র নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই।
তাহলে চাইছে মিনিমাম কত দেখাইতে পারে, তাহলে 3% কম হইতে পারে, যেটা আমাদের হওয়া উচিত সেখান থেকে ম্যাক্স মানে সর্বোচ্চ 3% কমতে পারে। তো 3% কত, 3% 0.45 ভোল্ট, তাহলে 10 থেকে 0.45 ভোল্ট কম দেখাইতে পারে সে, যেহেতু তার অ্যাকুরেসি প্লাস মাইনাস 3%। তার মানে 9.55 ভোল্ট হচ্ছে এটা মিনিমাম আর কি সে ইন্ডিকেট করতে পারে আর কি, এর সাথে কম করবে না। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, ক্লিয়ার? এখানে আমাদের আর কোনো কমপ্লেক্স কোনো কোশ্চেন আর কি চাওয়া হয়নি, কমপ্লেক্স কোনো অ্যানালাইসিস চাওয়া হয়নি, কমপ্লেক্স কোনো কিছু চাওয়া হয়নি। ওকে, এটা কি বুঝতে পারছি? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো গেল আমাদের আমাদের এটা শেষ, এখানে আমাদের কোনো ম্যাথ ট্যাথ নাই, ডান, আমরা ডান। অ্যাকুরেসি একটা ম্যাথ আছে, খুবই সিম্পল ম্যাথ, পরীক্ষা আসলে তো খুবই ভালো। আর এখান থেকে ম্যাথ আসতে পারে, আসলে এখান থেকে কি আসবে, ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ আসবে, ইন্ডিভিজুয়াল, শুধু এ আসবে, হয়তো শুধু বি আসবে, হয়তো শুধু সি আসবে। হাফ ওয়েভ ফুল ওয়েভ রেক্টিফায়ার থেকে একটা ম্যাথ, এবং হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার থেকে একটাই ম্যাথ। ঠিক আছে, আর হচ্ছে বাদ বাকি যা ছিল সেটা হচ্ছে আমাদের আগের স্লাইডে এমিটারে যে ম্যাথগুলো ছিল, আইডেল শান্ট, ইউনিভার্সাল শান্টের যে ম্যাথগুলো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট, উই আর ডান উইথ ইট। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন, হয়তো আমরা আমাদের লাস্ট থিওরিটিক্যাল পার্টে আর কি মুভ করব, সেটা খুবই আসলে সহজ একটা পার্ট। ওকে, কোনো কোশ্চেন আছে এই স্লাইডে, কারো কোনো কোশ্চেন আছে? এখানে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আপনারা স্টাডি করলে এনাফ, যেটা বলা হয়েছে আমরা দেখে নেব। ওকে, তো আমি এটা ক্লোজ করে দিলাম, আমি নেক্সট স্লাইড ওপেন করতেছি। ওকে, জি স্যার। এটা আমাদের লাস্ট স্লাইড, এখানে আমাদের থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র কথাবার্তা বলে দেওয়া আছে, আমরা জাস্ট একটু গো থ্রু করে যাব, এবং হচ্ছে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, যে কোশ্চেন দেওয়া আছে আমরা দেখবো লেকচার 4 থেকে কি কোশ্চেন দেওয়া হয়েছে, ওই কোশ্চেন অনুযায়ী আমরা পড়াশোনা করব। যদি কোনো টপিক কোশ্চেন না থাকে তাহলে পড়াশোনা করা দরকার নেই, কারণ ওই কোশ্চেন গুলো ইম্পর্টেন্টলি চুজ করে দেওয়া হয়েছে ফর দ্য মিড। ঠিক আছে, এখানে আমাদের কিভাবে পাওয়ার এবং এনার্জি মেজারমেন্ট করে আমাদের ডিফ্লেক্টিং টাইপ মিটার দিয়ে সেইটার অ্যানালজি দেখানো হয়েছে। ডিফ্লেকশন হচ্ছে এই যে অ্যাঙ্গেল, একটা ডিফ্লেকশন থিটা কত ডিগ্রি ঘুরলো, এখানে যদি আমি ধরি এখানে মোটামুটি লাইক 160 ডিগ্রি আমি ধরলাম, 160 ডিগ্রি ডিফ্লেকশন করে দিবে, এটা তো একটা অ্যানালজির উপর ডিপেন্ড করে দিবে কিভাবে। এই মিটারের বা হচ্ছে এই কাটার নিচে আমাদের দুইটা কয়েল থাকে, দুইটা কয়েলের মধ্যে যে কারেন্ট ফ্লো করে, ওই কারেন্টের প্রপোর্শনাল ডিফ্লেকশনটা আসলে দেয়, ওই প্রপোর্শনাল একটা টর্ক এখানে প্রডিউস হয়। ওকে, টর্ক কি, টর্ক ইজ ফোর্স। ফোর্স মানে কি, ফোর্স তো হচ্ছে কোনো একটা ধাক্কা ধাক্কা যায়, তাই না, এফ ইকুয়াল টু এম এ, আমরা যেটা বুঝি ফোর্স। আর টর্ক আর ফোর্সের মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্স ইজ টর্কটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ক্ষেত্রে ফোর্স, অ্যাঙ্গুলার ফোর্স, নট লাইক আমরা ফোর্স কোনটাকে বলি, একটা গাড়ি ঠেলতেছি লিনিয়ার ভাবে সামনের দিকে, তাই না, বলছি কত ফোর্স দিতে দেওয়া লাগবে, তাই না। আর টর্কটাকে আমরা তখনই বলি যখন আমরা কি বলি, অ্যাঙ্গেলে ফোর্স দেই, অ্যাঙ্গেলে, নট লাইক লিনিয়ার। লিনিয়ার যে ফোর্স সেটাকে আমরা ফোর্স বলি, আর অ্যাঙ্গুলার ফোর্স কি আমরা টর্ক বলি, এটা হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। টর্কের কারণে আলটিমেটলি আমাদের ডিফ্লেকশন ক্রিয়েট হয়। ঠিক আছে, সো টর্ক ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার। আই স্কয়ার কেন দেওয়া হয়েছে, আই স্কয়ার দেওয়া হয়েছে কারণ এখানে দুইটা ফ্লাক্স আছে, দুইটা কারেন্ট আছে, দুইটা কারেন্টের মাল্টিপ্লিকেশন আই ইনটু আই স্কয়ার। তো টর্ক যেহেতু আমাদের, টর্কের কারণে যেহেতু আমাদের অ্যাঙ্গেলে আমাদের ডিফ্লেকশনটা দেয়, দ্যাটস আমরা ডিরেক্টলি বলতে পারি যে আমাদের যে পয়েন্টারের ডিফ্লেকশন আছে, মানে হচ্ছে আমাদের কাটার যে ডিফ্লেকশন আছে সেইটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কয়ার, মানে এই কারেন্ট যেটা ফ্লো করতেছে সেইটার প্রপোর্শনাল, এটা এখানে বলা হয়েছে আর কি। ওকে, তারপরে এখানে আমাদের ডিফ্লেকশনটাকে ইন্টিগ্রাল ফর্মে দেখানো হয়েছে। কারেন্টটাকে আমরা যদি এভারেজ, এটা যদি এটা যেখানে যে কারেন্ট ফ্লো করতেছে এই কারেন্টটাকে তো আমরা এসি কারেন্ট বলতেছি, এসি কারেন্ট। এখন এসি কারেন্ট তো আমরা বুঝি না, এসি কে যদি আমি মিটারের রেসপেক্টে দেই সে তো বুঝবে না, তাই কি করা লাগবে, এটা এভারেজ ভ্যালু ক্যালকুলেট করে এভারেজ লেভেলটা অনুযায়ী আমাদের ডিজাইন করা লাগবে। এখানে দেখেন এভারেজ ভ্যালু ক্যালকুলেট করছে, আমরা জানি কোনো কিছু এভারেজ ভ্যালু ক্যালকুলেট করা মানে কি, সেটাকে ইন্টিগ্রেট করে তার টাইম পিরিয়ড দিয়ে ভাগ করা। দেখছেন ইন্টিগ্রাল ফর্মে দেখানো হয়েছে যে কারেন্ট যেটা আছে সেই কারেন্টকে 0 থেকে নিয়ে টি পর্যন্ত ইন্টিগ্রেট করছে এবং 1/t দিয়ে ভাগ করছে। ইন্টিগ্রেশন করে তো যেই টাইম পিরিয়ডে আমরা ইন্টিগ্রেশন করি সেই টাইম পিরিয়ড যদি আমরা ভাগ করি তাহলে আমরা এভারেজ ভ্যালু পেয়ে যাই, তাই তো। কিন্তু
এখানে আর তেমন কোনো কিছু নাই আসলে, এই জিনিসগুলা আমাদের পরীক্ষায় আসার মতো না। এটা অ্যানালজি বোঝানোর জন্য যে আমাদের পাওয়ার এবং এনার্জি মিটার গুলা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, ইন হুইচ ফান্ডামেন্টাল ইট ওয়ার্কস, এটা এখানে দেখানো হয়েছে। তারপর বলছে when used as a ওয়াট মিটার, যখন ওয়াট মিটার হিসেবে ইউজ করা হয় the coils are connected in different way। আগে যেভাবে আমরা কয়েল মানে কানেকশন দিচ্ছি সেভাবে কানেকশন হয় না, তখন আমাদের পটেনশিয়াল কয়েল এবং হচ্ছে কারেন্ট কয়েল, দুইটা আলাদা কয়েল থাকে এবং দুইটা আলাদা কয়েলে দুইটা কারেন্ট ফ্লো করে। দ্যাটস ওয়াই এখানে আইসি মানে হচ্ছে কি একটা কারেন্ট, আইপি হচ্ছে আরেকটা কারেন্ট। আইপি হচ্ছে পটেনশিয়াল কয়েলের কারেন্ট, আইসি হচ্ছে কি, আইসি হচ্ছে আমাদের কারেন্ট কয়েলের কারেন্ট। সো দুইটা কয়েলের কারেন্টকে আলাদা আলাদা ভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোন কানেকশনের জন্য? ওয়াট মিটার কানেকশনের জন্য। যেটা আগে আই স্কোয়ার হয়ে গেছিল, কারণ একই কারেন্ট ছিল আগে, দ্যাটস ওয়াই দুইটা আই স্কোয়ার হয়েছিল। এখন দুইটা একই কারেন্ট না, দুইটা ডিফারেন্ট কারেন্ট ফর ওয়াট মিটার কানেকশন। ওকে, তো এখানে অ্যানালাইসিস করে দেখানো হয়েছে যে আমাদের এভারেজ পাওয়ার ওয়াট মিটার যেটা ক্যালকুলেট করে সেটা হচ্ছে লাইক হচ্ছে ভিএল আইএল এর সমানুপাতিক। এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, মানে আমাদের ডিফ্লেকশনটা পাওয়ারের সমানুপাতিক। এনার্জি মিটার আমাদের যে ডিফ্লেকশনটা দেয় সেইটা যে আমাদের পাওয়ারের সমানুপাতিক সেটা এখানে দেখানো হয়েছে। মানে ওয়াট মিটার আমাদের কি দেখায়? ওয়াট মিটার তো দেখায় আমাদের কত ওয়াট কনজিউম হয়েছে। কিভাবে দেখায়? ডিফ্লেকশন দিয়েই দেখায়। তো ডিফ্লেকশনটা যে পাওয়ারের সমানুপাতিক সেইটাই জাস্ট এখানে দেখানো। তারপর ওয়াট মিটার কানেকশন এখানে দেখানো হয়েছে। ওয়াট মিটার কানেকশনের ক্ষেত্রে আমাদের কারেন্ট কয়েল এবং পটেনশিয়াল কয়েল, এই দুইটা কয়েল, একটা থাকে সিরিজে একটা থাকে প্যারালালে। পটেনশিয়াল কয়েল থেকে প্যারালালে, কারেন্ট কয়েল থেকে সিরিজে। ওয়াট মিটার কানেকশনের ভিতরে ইন্টারনাল কানেকশন দেখানো হয়েছে যে আমাদের ওয়াট মিটার কানেকশনে কারেন্ট কয়েল এবং পটেনশিয়াল কয়েলটা কিভাবে কানেক্টেড থাকে। ওকে, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? কানেকশনের যদি আমি এ পয়েন্টে কানেকশন দেই তাহলে একরকম প্রবলেম দেখা দেয়, বিগ কয়েলে যে কানেকশন দিলে অন্যরকম প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমটা দেখানো হয়েছে যে আমাদের পার্টিকুলারলি দুই ধরনের প্রবলেম দেখা দেয়। এ পয়েন্টে কানেকশন দিলে এক ধরনের প্রবলেম দেখা দেয়, বি পয়েন্টে কানেকশন দিলে আরেক ধরনের প্রবলেম দেখা দেয়। তো এ পয়েন্টে কানেকশন দিলে কি প্রবলেম দেখা দেয়? বলছে উইথ দা পিসি মানে পটেনশিয়াল কয়েল কানেক্টেড টু দা পয়েন্ট এ, পয়েন্ট এ তে পটেনশিয়াল কয়েলটা যদি আমি কানেক্ট করি তার লোড কারেন্ট ইজ প্রপারলি মিটার্ড, মানে লোডের যে কারেন্ট আছে এটা প্রপারলি মিটার হয়, বাট the voltage across the potential coil is higher by the amount। কারণ কি? কারণ হচ্ছে পটেনশিয়াল কয়েল যে ভোল্টেজটা মেজার করতেছে তখন এটা কারেন্ট কয়েলের ভোল্টেজটাও লোডের সাথে অ্যাটাচ হয়ে মেজার হয়ে যায় অটোমেটিকলি, কারণ এটা কারেন্ট কয়েলের আগে লাগানো আছে। দ্যাটস ওয়াই যখন ভোল্টেজ মাপে তখন এই কারেন্ট কয়েলের ভোল্টেজ প্লাস লোডের ভোল্টেজ এই দুইটাকে মেজার করে। দ্যাটস ওয়াই আমার পটেনশিয়াল কয়েলের ভোল্টেজটা হায়ার হয়ে যায়। এটা একটা রিজন। আর এটা যদি আমরা পরে কানেক্ট করি, বি পয়েন্টে কানেক্ট করি, তাহলে আমাদের ভোল্টেজ কানেকশন ঠিকঠাক থাকে, মানে ভোল্টেজ মেজারমেন্ট ঠিকঠাক থাকে। দেখেন বলছে উইথ দা পিসি কানেক্ট টু দা পয়েন্ট বি, পয়েন্ট বি তে আমি যদি পিসি কানেক্ট করি তাহলে এটা লোড ভোল্টেজ ইজ প্রপারলি মিটারড, প্রপারলি আমাদের লোড ভোল্টেজটাকে মাপতে পারে। বা কারেন্ট টু দা কারেন্ট কয়েল ইজ নাও গ্রেটার বাই দ্য অ্যামাউন্ট। কারণ কি? কারণ এই মিটারের মধ্য দিয়ে কারেন্ট কয়েলের মধ্য দিয়ে কারেন্টটা যায় আর দুই ভাগে ভাগ হয়, একটা লোডে যায়, একটা হচ্ছে প্রেসার কয়েলের মধ্য দিয়ে যায়। তো এই দুইটা কারেন্টই তো এখন ফ্লো করতেছে কারেন্ট কয়েলের মধ্য দিয়ে, দ্যাটস ওয়াই কারেন্টটা হাই হয়ে যায়। তো দুই ধরনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখা যায় ওয়াট মিটার কানেকশনের ক্ষেত্রে। এখন এটাকে সলভ করার জন্য আমাদের একটা কানেকশন প্রসিডিউর দিছে। কি করছে? আমাদের একটা কম্পানসেটিং ওয়েন্ডিং রেখেছে এই পাশে। কম্পানসেটিং ওয়েন্ডিং, কম্পানসেটিং ওয়েন্ডিংটা কি করে দেয়? কম্পানসেটিং ওয়েন্ডিংটা আমাদের যে এক্সট্রা কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে কম্পানসেট করে দেয়। দ্যাটস ইট। আপনাকে যদি বলে যে ওয়াট মিটার কানেকশনের ডিসঅ্যাডভান্টেজ কি, আপনি বলবেন যে ওয়াট মিটার কানেকশনটা যদি আগে আমি কানেক্ট করি তাহলে আমার কারেন্ট মেজারমেন্টে কোনো প্রবলেম হয় না, আমার ভোল্টেজ মেজারমেন্টে প্রবলেম হয়। আর যদি ওয়াট মিটার কানেকশনটা আমি পরে কানেকশন দেই তাহলে আমার কারেন্ট মেজারমেন্টে প্রবলেম হয় বাট ভোল্টেজ মেজারমেন্টে প্রবলেম হয় না। তো এটা হচ্ছে ওয়াট মিটারের কানেকশনের প্রবলেম। যদি বলে যে ওয়াট মিটার কানেকশনের প্রবলেম কি এবং এটা সলিউশন কি, তাহলে আপনি বলবেন এই প্রবলেম আর সলিউশন হচ্ছে কি একটা কম্পানসেটিং ওয়েন্ডিং কানেক্ট করে দেওয়া। কম্পানসেটিং ওয়েন্ডিং কানেক্ট করে দিলে আমার কারেন্টটা কম্পানসেট হয়ে যায়। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য সলিউশন। ওকে, তো পরীক্ষায় কোশ্চেন এভাবে হইতে পারে আর কি। ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার, এটাই মনে হয় আমাদের লাস্ট টপিক। ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমারটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট আমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে কোশ্চেন আসছিল, একদম ডিরেক্টলি কোশ্চেন আসছিল যে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার কি, কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমারকে কিভাবে কানেকশন দেওয়া হয় এবং কারেন্ট ট্রান্সফরমারকে কেন ওপেন রাখা যায় না, এই ধরনের কয়েকটা কোশ্চেন আসছিল 5 মার্কসের লাস্ট পরীক্ষা। তো এই টপিকটা আমরা খুব ভালোভাবে পড়বো। কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার এই দুইটাকে ইউজ
একসাথেই বলা হয় ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার। এগুলা দিয়ে কি করা হয়, এগুলা দিয়ে মেজারমেন্ট করা হয়, হাই ভোল্টেজ হাই কারেন্ট মেজারমেন্ট করা হয়। ওকে, আমরা যদি ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করি ফিউচারে, কখনো যদি ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে দেখবো আমরা হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে কাজকর্ম করতে হয়। প্রত্যেকটা মেশিনারিজ হাই ভোল্টেজ হাই কারেন্টে অপারেট করে, প্রত্যেকটা মেশিনারিজ। ঠিক আছে, ওই যে হাই ভোল্টেজ হাই কারেন্ট যেটা দিয়ে মেশিনটা চলতেছে, ওই হাই ভোল্টেজ এবং হাই কারেন্টকে তো আমার মেজার করে লিমিটেড ভ্যালুতে রাখা লাগবে নাকি? ওই মেজারমেন্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। Used to transform high current of a power line to a lower value suitable for direct connection to an AC meter. ওকে, তো এই দুইটা টপিক আমরা খুব ভালো করে পড়বো। এখানে যেটা বললাম যে সিটি মানে কি কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার একটা ট্রান্সফরমার যেটা স্টেপ ডাউন করে কারেন্টকে, পটেনশিয়াল ট্রান্সফরমার একটা ট্রান্সফরমার যেটা স্টেপ ডাউন করে ভোল্টেজকে। ওকে, কারণ কি আমাদের 3300 কেবি নিয়ে তো আমাদের কাজ করা সম্ভব না, মেজারমেন্টে যাওয়া সম্ভব না। এটাকে স্টেপ ডাউন করা হয়, স্টেপ ডাউন করে 30 ভোল্টেজে নিয়ে নামায় আসা হয়। 30,000 কিলো ভোল্টকে 30 কিলো ভোল্টে নামায় নিয়ে আসা হয়, বা 300 কিলো ভোল্টে নামায় নিয়ে আসা, 300 ভোল্টে সরি 3000 কিলো ভোল্টকে বা 3 কিলো ভোল্টকে বা 3000 ভোল্টেজকে 300 ভোল্টে নামায় নিয়ে আসা হয়, বা 3000 ভোল্টেজকে 30 ভোল্টেজে নামায় নিয়ে আসা হয় পটেনশিয়াল ট্রান্সফরমারের মাধ্যমে বা হচ্ছে পিটির মাধ্যমে। নামায় নিয়ে আইসা তারপর আর কি মিটারের মাধ্যমে মেজারমেন্ট। ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আমাদের দুটো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বা ট্রান্সফরমার, যেটা হচ্ছে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট মেজারমেন্টে ইউজ হয়। এই দুইটা দিয়ে কি করা হয়, হাই ভোল্টেজ এবং হাই কারেন্টকে লো ভোল্টেজ এবং লো কারেন্টে কনভার্ট করা হয়, এবং লো ভোল্টেজ লো কারেন্টে কনভার্ট করে ফেলতে পারলেই আমরা আমাদের যে মিটার আছে ওই মিটার দিয়ে মেজারমেন্ট করে ফেলতে পারি। জিনিসটা বুঝতে পারছি? পরে ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার কি, কারেন্ট ট্রান্সফরমার কি, পটেনশিয়াল ট্রান্সফরমার কি, বুঝতে পারছি? ক্লিয়ার? সিটি এবং পিটি এখান থেকে আপনার কোশ্চেন আসবে। এই রেশিওগুলো না আসতে পারে, এগুলো আসলে এই স্লাইডটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের সিটি নিয়ে যে এখানে কথাবার্তা বলে দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট, এবং পিটি নিয়ে যে কথাবার্তা বলে দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা ট্রান্সফরমার। দেখেন আমাদের এই যে লাইন 1 এর মধ্যে অনেক হাই কারেন্ট ফ্লো করতেছে। এখানে একটা সিটি ইউজ করা হয়েছে, সেকেন্ডারি ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। এটা দিয়ে কারেন্ট লেভেলটাকে কত নামায় নিয়েছে দেখেন, 0 থেকে 5 অ্যাম্পিয়ারের নিচে নামায় নিয়ে আসা হয়েছে। ওকে, এদিক দিয়ে ধরেন হচ্ছে আমাদের এই যে 800 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে এবং সিটি রেশিও যদি 800/5 হয়, তাহলে আলটিমেটলি আমাদের এখানে 5 অ্যাম্পিয়ারে নেমে আসবে। ওকে, মানে আমাদের মেইন লাইনের কারেন্ট 800 অ্যাম্পিয়ার হইতে পারে, এটাকে নামায় নিয়ে আসছে 5 অ্যাম্পিয়ারে। কার মাধ্যমে? কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে। ওকে, এই কথাগুলো বলা আছে, সিটিটা এই কাজে ইউজ হয়, আমরা একটু এই ডায়াগ্রামটা দেখে নেব। ওকে, পিটি কি? পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, হায়ার ভোল্টেজকে লোয়ার ভোল্টেজে নামায় নিয়ে আসা হয়। দেখেন বলছে এক্সট্রিমলি অ্যাকুরেট রেশিও স্টেপ ডাউন ট্রান্সফরমার, মানে কি স্টেপ ডাউন করা হয় ভোল্টেজটাকে লোয়ার রেটে নামায় আসে। সেকেন্ডারি ইজ ইউজুয়ালি রেটেড টু 230 ভোল্ট। প্রাইমারি 33 কেভি হইতে পারে, মানে হচ্ছে কত 33 কেভি মানে কি? 33 কেভি মানে কত বলেন তো? 33 কিলো ভোল্ট মানে কত? 33,000 ভোল্টও হইতে পারে। আমাদের হাই ভোল্টেজ বলতে 33,000 ভোল্ট হইতে পারে। ওকে, 11,000 ভোল্ট হইতে পারে। 11,000 ভোল্টকে তো আমি মেজার করতে পারবো না আমার ভোল্ট মিটার দিয়ে, তাহলে কি করা লাগবে? ইন্টারমিডিয়েট আমার একটা পটেনশিয়াল ট্রান্সফরমার লাগবে, যেটাকে আমরা বলতেছি পিটি। সেটা কি করবে? হায়ার ভোল্টেজকে প্রায় 230 ভোল্টে নামায় নিয়ে আসবে। ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যালো, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের আসলে টপিক নাই, এই দুইটা টপিকই ছিল। এখান থেকে সিটি এবং পিটি খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আপনি কোশ্চেন মাস্ট 1 মার্কসের কোশ্চেন পাবেন। ওকে, আই গেস ঠিক আছে। সিটি পিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আর এখান থেকে যে দুইটা কানেকশনের যে ঝামেলা, এই ঝামেলাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই তো গেল আমাদের টোটাল, আর তেমন কিছু নাই। আমাদের কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কোন কোশ্চেন আছে? আজকে যা আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি আর কি স্টপ করে দেবো আর কি, স্টপ করে দেবো আমাদের। আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ,
আপনার হয়তো মাইক্রোফোনের প্রবলেম অথবা কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আর কেউ কিছু বলবেন? এনিথিং এলস, এনি কোশ্চেন, এনিথিং এলস? Anything else?